হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের। আমরা এখান থেকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। চলো শুরু করি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো দেখো, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আজকে কিন্তু আমরা 15টা ক্লাস আমাদের হয়ে গিয়েছে। আমরা পড়ছিলাম ইতিহাসের এই অধ্যায়টা। দেখো, ইউনিট 2.1 ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা করছিলাম। তো এই অধ্যায়টা এখনও কিছুটা বাকি আছে। আজকে আমাদের 16তম পর্ব, এমসিকিউ অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 16তম পর্ব। আমরা কিন্তু ইতিহাস অনেকটাই করে ফেলেছি, আর কয়েকটা ক্লাস করলেই মোটামুটি ইতিহাসটা প্রশ্নবিচিত্রা শেষ হয়ে যাবে, এবং তারপরে কিন্তু আমরা মডেল সেট শুরু করব। অলরেডি একটা হয়তো আমি মডেল সেট করিয়েছি আমি ইতিহাসে তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এই 2 মাস প্রচণ্ড পরিশ্রম করো। আমি তোমাদের সঙ্গে এই প্রশ্নগুলো করছি। এই প্রশ্নগুলো কিন্তু শুধু একবারের জন্য নয়, বারবার দেখো, তোমরা খাতায় লিখে রাখো স্ক্রিনশট করে, এবং তোমরা বারংবার রিভিশন দাও। রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। রিভিশনের কোনো বিকল্প হয় না। এমসিকিউতে 40-এ 40 পেতেই হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। আর মাত্র 2.5 মাস বাকি আছে, তোমার রেজাল্ট ভালো হবেই হবে, ঠিক আছে? 2.5 মাসও নেই, বলতে গেলে আর 60 দিন থেকে 70 দিন বাকি আছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু কোনো ফাঁকি না, মন দিয়ে পড়াশোনা করো। চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। 16 নম্বর ক্লাস আমাদের চলছে ইতিহাসের অধ্যায় ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা। চলো আমরা শুরু করি ক্লাসটি। 16তম ক্লাস আজকে। দেখো, বলছে রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? উত্তর হবে কিন্তু এখানে দক্ষিণ আমেরিকার অধিবাসীরা। রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? দক্ষিণ আমেরিকার অধিবাসীরা। আচ্ছা, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কার্ল মার্কস। আচ্ছা, হারমাদ নামে পরিচিত ছিলেন পর্তুগিজ জলদস্যুরা। আচ্ছা, কলোনি শব্দটি একটি ইংরেজি শব্দ। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন ভাস্কো ডা গামা। আচ্ছা, এবার দেখো একটা প্যাসেজ আছে এখানে, দেখো বলছে যে অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের উপকরণগুলির ওপর ব্যক্তিগত মালিকানা এবং সেগুলির বন্টন পরিলক্ষিত হয় তাকে বলে পুঁজিবাদ। আচ্ছা, এবার দেখো সাম্রাজ্যবাদ বিষয়ে বলেছেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। তার মতে পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয়। শিল্প মালিকরা অধিক মুনাফা লাভের আশায় প্রয়োজনাতিরিক্ত পণ্য উৎপাদন করে এবং সেই পণ্য বিক্রয় ও সস্তায় কাঁচামালের দখলের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলির উপনিবেশ দখলের চেষ্টা চালায়। এখানে হলেন লেনিন। পরের প্রশ্ন দেখো, চীনে প্রথমে কারা কোথায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে? পর্তুগিজরা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো এখানে আছে, একটু ভালো করে দেখে নাও। ঔপনিবেশিকতা ধ্বংসের উপায় সম্পর্কে বলেছেন সম্পদের অসম বন্টন ও শ্রমিক শোষণের পক্ষে পুঁজিবাদী শ্রেণী সম্পদ ও মুনাফার পাহাড় গড়ে তোলে। আচ্ছা, এই উদ্বৃত্ত মুনাফার অর্থ সমাজের দরিদ্র শ্রেণীর মধ্যে বণ্টিত হলে একদিকে সমাজের সুষম বিকাশ ঘটবে এবং ঔপনিবেশিকতা ধ্বংস হবে। হলেন এখানে হবসন। আচ্ছা, পরের প্রশ্ন, আমেরিকার ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কাকে বলা হয়? হামফ্রে গিলবার্টকে বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, লাতিন আমেরিকার মেক্সিকোর আজকের সভ্যতা ধ্বংস করেন হার্নান্দো কোর্টেস। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে দেখো সিমনোসেকি সন্ধি 1895 শর্তগুলি হলো, এখানটা দেখো কোন শর্তটা ঠিক হবে। এখানে দেখো 2, 3, 4 ঠিক 1 ভুল, 2, 3, 4 ঠিক 1 ভুল। তোমরা এইগুলো একটু পড়বে, ভালো করে পড়বে এই শর্তগুলো, ঠিক আছে? আমি আর পড়ছি না। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে অর্থাৎ 1844 খ্রিস্টাব্দে ড্যাশ চীনের ওপর হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে। তাহলে ফ্রান্স। তাহলে 1844 খ্রিস্টাব্দে ফ্রান্স চীনের ওপর হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে, ঠিক আছে? পরের প্রশ্ন, স্বর্গীয় সাম্রাজ্যের অধীশ্বর রূপে চীনা সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রতিবেশী দেশের প্রতিনিধিদের উপঢৌকন প্রদানের প্রথা যে নামে পরিচিত? নজরানা পদ্ধতি। পরের প্রশ্ন, মুক্তদ্বার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, নতুন বিশ্ব তথা আমেরিকায় কৃষিকাজ সচল রাখতে আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কৃষ্ণাঙ্গ কৃতদাসদের আমেরিকায় রপ্তানির লাভজনক ব্যবসা যে নামে পরিচিত? আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে পরিচিত, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, জন্মসূত্রে ইতালীয় এই ব্যক্তি স্পেনের পৃষ্ঠপোষকতায় 4 বার সমুদ্র অভিযান করেন। 1503 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা মহাদেশকে নতুন মহাদেশ বলে চিহ্নিত করেন। তার নাম অনুসারে এই নতুন মহাদেশের নামকরণ আমেরিকা। তিনি হলেন আমেরিকো ভেসপুচি। আচ্ছা, এবারে দেখো
ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য ঘাঁটি ছিল? এখানে দেখো এগুলো আছে, সবগুলোই কিন্তু ঠিক। বোম্বাই ব্রোচে ছিল, মাদ্রাজ কলকাতা, সুরাট আগ্রা, বিশাখাপত্তনম আহমদনগর, অর্থাৎ প্রত্যেকটা অপশানই কিন্তু সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইউরোপের দুটি ঔপনিবেশ শক্তি হলো ফ্রান্স ও ইংল্যান্ড। আচ্ছা, চীনের বৈদেশিক বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক ছিল যে বণিক সংঘ? কো হং বণিক সংঘ। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর মাত্র 2 মাস সময় আছে, খুব মন দিয়ে পড়াশোনা করো, বারংবার এই প্রশ্নগুলোকে রিভিশন দাও, ঠিক আছে? বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, দেখবে যত রিভিশন দেবে তত কিন্তু তোমার শর্ট প্রশ্ন মনে থাকবে। এমসিকিউ মনে রাখার একটাই উপায়, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, আর অবশ্যই কিন্তু একটু বেশি করে শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের উপকারে দেবে। দেখো 125 দাগ, ভৌগোলিক অভিযানে কোন কোন দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল? স্পেন ও পর্তুগাল। আচ্ছা, এই যে অধ্যায়টা পড়ছি একটু বলে দিই, অধ্যায়টার নাম কিন্তু ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা চলছে, ঠিক আছে? তো চলো আমরা কন্টিনিউ করি। ভৌগোলিক অভিযানে কোন কোন দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল? স্পেন ও পর্তুগাল। ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি ব্রিটেন। আচ্ছা, জাভা, সুমাত্রা, বার্নিও সহ মোট 17,508টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ইন্দোনেশিয়া। অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক চার্লস ডারউইন। দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখক চার্লস হজ। আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী। নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক হলেন নক্রুমা। এই গ্রন্থের নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদী সাদা চামড়ার শাসক জাতির কালো চামড়ার শাসিত জাতির প্রতি ঘৃণা, অবজ্ঞা ও নিপীড়নজাত শাসন নীতি যে নামে পরিচিত তা হলো বর্ণ বৈষম্য নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, নয়া সাম্রাজ্যবাদ কথাটির ব্যবহার করেন ডেভিড টমসন। মার্টিন লুথার কিং এর আন্দোলনের ভিত্তি ছিল কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। দক্ষিণ আমেরিকার ব্রাজিলে উপনিবেশ ছিল পর্তুগালের। পরের প্রশ্ন দেখো, 1870 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি প্রভৃতি ইউরোপীয় দেশের আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়াকে বলা হয় আফ্রিকা কারাকারি। আচ্ছা, কোন অসম সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের 1839 থেকে 42 সমাপ্তি ঘটেছিল? নানকিংয়ের সন্ধি। নিজ দেশের পণ্যের শুল্ক হ্রাস করে বিদেশি পণ্যের শুল্ক বৃদ্ধি করাকে বলা হয় শুল্ক সংরক্ষণ নীতি। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর হবে ইটালির উপনিবেশ ছিল। তো এই পর্যন্ত আমরা 16তম পর্ব শেষ করলাম রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 16 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।